আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে ঐকমত্য কমিশনের সংলাপে একমত সব রাজনৈতিক দল। 10 বছরের বেশি থাকতে পারবেন না কেউ। সিদ্ধান্ত আসেনি নারী আসন ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সচেতনতার সাথে এগোচ্ছে বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচিত প্রতিনিধি না থাকায় প্রশাসনের স্থবিরতা। নেত্রকোনা থেকে শেরপুরে এনসিপির পদযাত্রা। জাতীয় নির্বাচনের আগে আবারও গণপরিষদ ভোট চাইলেন নাহিদ ইসলাম। কেন্দ্র ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত। চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত 4 জনের 7 দিনের রিমান্ড। 2 দফা কমিয়ে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা 33 করল স্বাস্থ্য মন্ত্রণালয়। ট্রমা কাটাতে শিক্ষার্থীদের কাউন্সেলিং। দেখেন, এটা তো একটা সময়ের ব্যাপার, সবই মিলায়ে মানে আমি নিজেও একটা খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি। খুব কান্নাকাটি করে, ওর মিসটা যে মারা গেছে সেটা ভুলতে পারতেছি না। আমার মনটা শুধু বলে যে স্কুলটা শুধু আমার দেখার ইচ্ছা। জুলাই শহীদ পরিবারের ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করেনি একনেক। খরচের হিসাব মূল্যায়ন ও অন্যান্য ভাতা সমন্বয়ের নির্দেশনা। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে শুল্ক আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং কেনার ঘোষণা বাংলাদেশের। ওয়াশিংটনে 3য় দফা বৈঠক শুরু মঙ্গলবার। আমরা আরেকটা দেশ থেকে আমাদের সুবিধাজনক পণ্য আমদানি করলে সেটা চায়নার সাথে বা অন্য কোনো দেশের সাথে টানাপোড়েন তৈরি করবে, এরকম কোনো সম্ভাবনা নাই। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন, আর এ বিষয়ে একমত হয়েছে সব রাজনৈতিক দল। একই সাথে স্বাধীন পুলিশ কমিশন গঠনে মতৈক্য হয়েছে। তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নারী আসন ইস্যুতে দলগুলো আর একমত হতে পারেনি। কমিশনের প্রস্তাব সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এর সাথে 5ম সংশোধনীতে আল্লাহর প্রতি বিশ্বাস এবং পূর্ণ আস্থা যুক্ত করতে চায় বিএনপি, জামায়াত সহ ডানপন্থী দলগুলো। অন্যদিকে বাম দলগুলোর দাবি বহাল রাখতে হবে 72-এর সংবিধানের 4 মূলনীতি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় পর্যায়ের সংলাপের 19তম দিন। দিনভর আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য পৌঁছাতে পেরেছে। এর ফলে এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন। প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এই জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের প্রয়োজনীয় সংশোধনী করা হবে। কিন্তু বিপত্তি বাধে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও নারী আসন নিয়ে। কমিশনের প্রস্তাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এর সাথে 5ম সংশোধনী যুক্ত করতে চায় বিএনপি সহ ডানপন্থী দলগুলো। আমরা 5ম সংশোধনীতে গৃহীত যে সমস্ত মূলনীতি সেটার সাথে একমত। সেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, সেখানে গণতন্ত্র আছে, জাতীয়তাবাদ আছে ইত্যাদির সাথে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এই কথাগুলো 5ম সংশোধনীর পরবর্তীতে গৃহীত হয়েছে, 5ম সংশোধনীতে গৃহীত হয়েছে। আমরা পরিষ্কারভাবেই বলেছি 5ম সংশোধনীর মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন এটা করতে হবে। তবে জাসদ বাসদ সহ বামপন্থী দলের বক্তব্য 72-এর সংবিধানের 4 মূলনীতি পরিবর্তনের সুযোগ নেই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে 4 মূলনীতি আছে সেইটা পরিবর্তনের কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয়, সেইটার সাথে আমরা একেবারেই নাই। আর বাকিগুলো কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছে। আর আমরা বলছি যে মৌলিক বিষয়, সংবিধানের যে মৌলিক ভিত্তি, মূল যেটা, সেইটাকে কোনো নোট অফ ডিসেন্ট দিয়ে সেটাকে মানা যায় না। এই ইতিহাসের আলোকে এই মূলনীতিকে বাদ দেওয়ার যে প্রস্তাবনা, সেটা আমরা মনে করি যে আমাদের যে 71-এর যে লড়াই, সে লড়াইকেই একভাবে অসম্মান করা হয়।
এবং ৭১-এর যে চেতনা সেটার সাথে সাংঘর্ষিক, সেই জন্য আমরা এটার বিরোধিতা করি। সংসদে নারী আসন নিয়ে কমিশনের নতুন প্রস্তাবে বিএনপি একমত হলেও নতুন এই প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। কমিশন গঠন বিষয়ে এই বিষয়ে ঐকমত্য হয়েছে এভাবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, সোমবারের মধ্যে জাতীয় সনদের একটি প্রাথমিক খসড়া তৈরি করে সব দলের কাছে পাঠানো হবে। দলগুলো মতামত দিলে আগামী ৩ দিনের মধ্যে আলোচনা শেষ করতে চায় কমিশন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জনগণের প্রয়োজন আর যুগের চাহিদা অনুযায়ী রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন দরকার, সচেতনভাবে সেই পথে এগোচ্ছে বিএনপি। এমন মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা চায়, এর মাধ্যমে পাওয়া যাবে সকল সংকট সমাধানের পথ। অন্য এক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু বলেছেন, দেশে নির্বাচিত প্রতিনিধি না থাকায় প্রশাসনের স্থবিরতা তৈরি হয়েছে। প্রাপ্ত পানির যথাযথ ব্যবহারের জন্য একমাত্র সমাধান হিসাবে জরুরি ভিত্তিতে পদ্মা ব্যারেজ নির্মাণ করা। বহুদিন আগেই আরিচা দৌলদিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই দাবি আবারও সামনে আনেন রাজবাড়ী জেলা বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তার নেতৃত্বেই পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজন করে এই সেমিনারের, যেখানে অর্থনীতিবিদরা এই ধরনের প্রকল্প গ্রহণের আগে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা সহ বেশ কিছু পরামর্শ দেন। বিএনপি মহাসচিবও দক্ষিণাঞ্চলের জন্য এই অবকাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু, এটা প্রয়োজনীয়তা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবে। এই বড় বড় প্রকল্পের যে অনেক কিছু অনুষঙ্গ যেগুলো আমাদেরকে খুব পীড়া দিয়েছে, সেগুলো যাতে ভবিষ্যতে এখান থেকে মুক্ত থাকে সেদিকেও খুব নজর দেওয়া দরকার। বিএনপি মহাসচিব কথা বলেন সংস্কার ইস্যুতেও, জানান মানুষ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিপ্লবের পর যেসব দেশ গণতন্ত্রের পথে যেতে বিলম্ব করেছে তারাই ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। সরকার আর জনগণের মাঝখানে যে সেতু, সেই সেতু নাই, এই জন্য গণতন্ত্রের দরকার। এই সেতু নাই বলে আজকে কেউ কাজ করছে না, পুলিশ কাজ করতেছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতেছে না, আপনার দেশের অর্থনৈতিক বিনিয়োগ নিম্নগামী, কেউ বিনিয়োগ করছে না। বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন দলের আরেক নেতা রিজভী আহমেদ। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীর নতুন সংবিধান। নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রায় এমনটাই বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এজন্য একটি গণপরিষদ নির্বাচনের দাবি উঠে আসে আহ্বায়কের কণ্ঠে। তাগিদ দেন অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের। শেরপুরেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা। নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রা। শহরের মুক্তারপাড়া ব্রিজ এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে পথসভায় যোগ দেন কেন্দ্রীয় নেতারা। পুরাতন কালেক্টরেট মাঠে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীর নতুন সংবিধান। এজন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি। দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলেন বিএনপি আমলের 10 ট্রাক অস্ত্রের চালান নিয়ে। বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10টা অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? আমাদের
কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে, অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে, পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে। নেত্রকোনায় কর্মসূচি শেষে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয় এনসিপির জুলাই পদযাত্রা। সেখানে শহীদ মাহবুব চত্বরে শ্রদ্ধা নিবেদনের পর শহরের থানামোড় পর্যন্ত পদযাত্রা করেন দলের নেতারা। পরে অংশ নেন পথসভায়। ঐক্যমত্য কমিশন বলেছে 2-3 দিনের মধ্যেই জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। আমরাও চাই যদি 5ই আগস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয়, 3রা আগস্ট আমরা ঢাকায় আসছি। ভূমি অফিস থেকে শুরু করে সদর হাসপাতাল থেকে শুরু করে পুলিশের স্টেশন, সেখান থেকে শুরু করে সরকারি অফিস, প্রত্যেকটা জায়গায় কিছু কিছু এমন মানুষ রয়েছে যারা এখনো জনগণের সেবক না হয়ে শোষক হয়ে উঠেছিল। সোমবার জামালপুর ও ময়মনসিংহে গণসংযোগ পথসভায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। আপনাদেরকে সংগ্রাম জানার আহ্বান জানাচ্ছি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সমন্বয়ক পরিচয়ে গতকালের চাঁদাবাজি ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় সংগঠনের সভাপতি রিফাত রশিদ এক ব্রিফিংয়ে দাবি করেন, বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এদিকে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার 5 জনের মধ্যে 4 জনের 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত, আর অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে সাংগঠনিক নীতিমালা ভঙ্গের অভিযোগে গত রাতেই জানাজানির পর 3 জনকে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 সদস্যকে। আজ তাদের তোলা হয় সিএমএম আদালতে। 10 দিনের রিমান্ড চায় পুলিশ। রিয়াদ সহ 4 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত, আর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব কমিটির কার্যক্রম এখন থেকে স্থগিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। যারা অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে কমিটির কার্যক্রম স্থগিতের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ আর কোনো অপকর্ম করতে পারবে না। ছাত্র সংসদে অপরাধীদের কোনো ঠাঁই হবে না বলে জানিয়েছেন এই 2 সংগঠনের নেতারা। কিন্তু চাঁদাবাজির ঘটনা জানাজানি হওয়ার আগেই কেন ব্যবস্থা নেওয়া হয়নি, অথবা কি করেই বা তারা সংগঠনে ঢুকলো, এমন নানা প্রশ্নের উত্তর খুঁজেছে সহকর্মী লামিয়া তিথি। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে শনিবার রাতে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতাকে গ্রেফতার করে পুলিশ। কি হয়েছিল শাম্মী আহমেদের বাসায়? ওই বাড়ির সিকিউরিটি জানান, 17 জুলাই লেবারের বেশে মিথ্যা তথ্য দিয়ে ওই বাড়িতে প্রবেশ করে 2 জন। হুট করে শাম্মী আহমেদের বাসায় ঢুকে পড়ে তারা। প্রায় 2 ঘন্টা পর বেরিয়ে যায়। এরপর শনিবার সন্ধ্যায় আরও 3 জনকে নিয়ে আসেন তারা। তখন দাম্ভিকতার সাথে ছাত্র পরিচয়ে ঢুকে পড়ে ওই বাসায়। এর আগেও কি এই ছাত্রদের দেখছেন? এদের 5 জন এর আগে আসেনি, এর 2 জন আইছিল। গোপালগঞ্জে যে ঘটনা রয়েছে ওই দিন সকালে মানে এরা পুলিশের সাথে আসছিল, আসার পরে পুলিশের সাথে চলে গেছে। যাওয়ার আমি 7টা বাজে ডিউটি আমার শেষ, আমি চলে গেছি। তারপরে আবার এরা 7টার পরে নাকি 2 জন ছাত্র আইসে আয়া স্যারের বাসায় ঢুকছে লেবারের ব্যাচ ধরা। আমাদের এখানে কাজ চলে,
আমার গার্ড জিজ্ঞাসা করছে যে আমরা কই যাবো, আমরা একতলা কাজ করি ওখানে যাবো, ওখানে বলে যাই পরে 2 তলা গেছি। বিষয়টি জানাজানি হয়ে গেলে শনিবার রাতে 3 জনকে বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 সদস্যকে। রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের কমিটির কার্যক্রম স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ইনাম জানান, সমন্বয়ক বলে আর কোনো পরিচয় নেই। চাঁদাবাজিত সেটা কোনো দল নাই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া আমরা সকল কমিটিকে বিলুপ্ত করছি। শহীদ, আহত এবং জুলাই গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড হিসাবে কাজ করার জন্য আমার যতটুকু ম্যান পাওয়ার প্রয়োজন তার বাইরে আমরা আর যাব না। চাঁদাবাজরা কি করে জুলাই স্পিরিট ধারণ করা সংগঠনে ঢুকতে পারে, এই প্রশ্নে হাসান ইনাম। আগের কমিটি যারা ছিল তাদের সঙ্গে আমাদের একটা গ্যাপ তো অবশ্যই আছে এবং তাদের সঙ্গে আমরা ওইভাবে বসতে পারি নাই, এবং ওই কমিটিগুলো যারা দিয়েছে তারা কে দিয়েছে, কিভাবে দিয়েছে, সেই প্রশ্নগুলো আমারও। যারা অভ্যুত্থানের সামনে সাথে যোদ্ধা তাদের মধ্যে এরকম কলুষিত ব্যাপার থাকবে সেটা আমরা কখনো আশা করিনি। কিন্তু এইটার সুযোগ নিয়ে কেউ আন্দোলনে ছিলও না, কেউ এটার সুযোগ নিয়ে এই যেহেতু এই প্ল্যাটফর্মটার একটা মূল্য আছে এটাকে ইউজ করে কালকে এই যে ঘটনাটা ঘটছে এটা ঘটেছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 সদস্যদের বিষয়ে সংগঠনটির মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম জানান, এসব কর্মকাণ্ডে জড়িতদের কোনো ঠাঁই হবে না তাদের সংসদে। আমরা আমাদের সংগঠনটিকে যেহেতু নতুনভাবে শুরু করেছি, অনেক সময় অনেকেই এই ধরনের অনুপ্রবেশ করেছে আমাদের সংগঠনের মধ্যে, তো আমরা আসলে এই ঘটনাগুলো দায়ী অস্বীকার করব না, আমরা এই ঘটনাগুলো দায়ী স্বীকার করতে চাই এবং আমাদের সংগঠনের পরিচয় ব্যবহার করে কেউ যদি কোথাও অবৈধ সুবিধা, চাঁদাবাজি, সন্ত্রাসী কিংবা ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করে আপনারা তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দেবেন। জুলাই আন্দোলনের পরেও এমন অনেকে ছাত্রদের বিভিন্ন ব্যানারে যোগ দিয়ে বিতর্ক তৈরি করছে বলেও দাবি করেছেন এই 2 ছাত্র নেতা। অরাজনৈতিকভাবে কাজ করতে যাচ্ছে তাদের সবাই গ্রুমিং দরকার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সকালে ও বিকেলে 2 দফা মৃতের সংখ্যা কমিয়ে সংশোধিত তালিকা দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল দিন মৃতের সংখ্যা বলা হয়েছিল 35, আজ সকালে 1 জন কমিয়ে বলা হয় 34। বিকেল 4টায় আরও 1 জন কমিয়ে জানানো হয়েছে মৃতের সংখ্যা 33 জন। এদিকে বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার নাসির উদ্দিন জানিয়েছেন, চিকিৎসারতদের মধ্যে 13 জনের অবস্থা গুরুতর। মাইলস্টোন ট্র্যাজেডির পর দৃষ্টি এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসা নিচ্ছেন 34 জন, এর মধ্যে শিশু 28 জন। আগুনে শরীরের 30 ভাগ পুড়েছে 6 জনের, 1 জনের তা 52 ভাগ, আর শ্বাসনালী পুড়েছে 7 জনের। চিকিৎসকেরা বলছেন, আগুনে শরীরের 20 ভাগ পুড়লে তাকে ঝুঁকিপূর্ণ ধরা হয়। গত 24 ঘন্টায় নতুন করে কাউকে আইসিইউতে নিতে হয়নি। আগের 4 জনের 2 জনকে দিতে হচ্ছে ভেন্টিলেশন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন 2 জন, আর 23 জনের অবস্থা উন্নতির দিকে। আমাদের মেল এইচডিউতে আছে 3 জন রোগী, ফিমেল এইচডিউতে আছে 6 জন রোগী, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে 8 জন রোগী এবং কেবিনে আমাদের 12 জন রোগী। এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 4 জন রোগী, যেটা গতকালকেও ছিল, এবং সিভিয়ার কন্ডিশনে আছে আমাদের 9 জন রোগী। এদিকে রোববার মৃতের সংখ্যা 2 জন কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার 35 বলা হলেও রোববার সকালে জানানো হয় 34 জন। একই ব্যক্তির দেহাংশের একাধিক বডি ব্যাগ হওয়ায় সংখ্যা বাড়ে। ডিএনএ টেস্ট করে 1 জন কমানো হয়। পরে বিকেলে পাঠানো আরেক তথ্যে এই সংখ্যা কমিয়ে 33 করা হয়। মন্ত্রণালয়ের দাবি, 1 জন মৃত ব্যক্তিকে 2 হাসপাতালে গণনায় ধরা হয়েছিল। আমরা মানসিক সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা প্রতিদিন 2 বেলা করে আমাদের প্রত্যেকটি ইউনিট চিফ কথা বলছেন। একই সঙ্গে আমাদের সরকারি যে চিকিৎসকরা আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ে, তারা প্রতিদিন ব্রিফ করছেন। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর 3 হাসপাতালে এখন ভর্তি আছেন 46 জন। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুল ভবনে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনীর তদন্ত দল। তদন্ত সংস্থা জানিয়েছে, স্কুল ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে তাদের এই প্রয়াস। তবে এখনও দুঃসহ স্মৃতি তাড়া করছে শিক্ষার্থী ও অভিভাবকদের। মানসিক ট্রমা কাটাতে চলছে কাউন্সেলিং।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে যায় এর বিভিন্ন ছোট ছোট টুকরো। বিমান বাহিনীর সদস্যরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে সেগুলি উদ্ধার করছেন। রোববার সকালে বিমান বাহিনীর তদন্ত দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবনে প্রবেশ করে। আগুনে পোড়া শ্রেণীকক্ষ, বিধ্বস্তের স্থান সহ আশপাশের বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ করে তারা। আনুষ্ঠানিকভাবে তদন্ত দল কথা না বললেও জানানো হয় স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করছেন তারা। এদিকে ভয়াবহ ঘটনার 6 দিন পার হলেও এখনও মানসিক অস্থিরতা কাটেনি অভিভাবক শিক্ষার্থী সহ সকলের। এদিন বিদ্যালয়ের নির্দিষ্ট কাউন্সেলিং সেন্টারে শিক্ষার্থী অভিভাবকদের মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং করানো হয়। এই যে বাচ্চাগুলো ট্রমার মধ্যে আছে, এটা কখন ঠিক হবে? দেখেন, এটা তো একটা সময়ের ব্যাপার। সবই মিলায়ে মানে আমি নিজেও একটা খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি। ও এখনো মানে খুব কান্নাকাটি করে। ওর মিসটা যে মারা গেছে সেটা ভুলতে পারতেছে না। ওর সাথে 5টা ফ্রেন্ড ছিল, ওর 5 জনই দগ্ধ হয়েছে। অভিভাবক শিক্ষার্থীরা বলছেন স্কুলের উপর দিয়ে বিমান উড়ে গেলে এখন আতঙ্কে থাকেন তারা। ক্লাস শুরুর জন্য এখনো মানসিক প্রস্তুতি নাই বলেও জানান তারা। যে ভয়টা সেটা আমার প্রতিদিন কাজ করে। আমার মনটা শুধু বলে যে স্কুলটা শুধু আমার দেখার ইচ্ছা একবার। আমি যে আম্মুর কাছে ছিলাম, এই যে প্রশাসনিক ভবন ওখানে ছিলাম, তারপর যখন 1 নলা ভাত নিয়েছি মুখে, তখন আরেক নলা দিবে, তখন এই শব্দটা। ঘোষণা না এলেও জানা গেছে আগামী 2 আগস্ট পর্যন্ত স্কুলের কার্যক্রম বন্ধ রাখা হতে পারে। ধ্বংসস্তূপ থেকে সরানো হয়েছে বিমানের সবশেষ আলামত। হয়তোবা 2-1 দিনের মধ্যে সংস্কার কাজ শুরু হবে এই ভবনটির। আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হবে এই ক্যাম্পাস। কিন্তু যে দুঃসহ স্মৃতি শিক্ষার্থীদের মনের মধ্যে গেঁথে গেছে, তা কি কখনো ভোলা যাবে? রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। দলটির আয় 15,65,94,842 টাকা, ব্যয় হয়েছে 4,80,04,823 টাকার, উদ্বৃত্ত 10,85,90,019 টাকা। আওয়ামী লীগ বাদে নিবন্ধিত 50টি দলকে আয় ব্যয়ের হিসাব দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসেব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এই বাধ্যবাধকতা মেনে দলের আয় ব্যয়ের হিসেব নিয়ে নির্বাচন কমিশনে যায় বিএনপির প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে দলের আয় ব্যয়ের হিসেব জমা দেন তিনি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স, আমাদের আয়ের সোর্স। বিএনপি জানায় দলের আয় 15,94,94,842 টাকা, ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা, আর দলের তহবিলে উদ্বৃত্ত আছে 10,85,90,019 টাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় এবং কোনো ভোটার যত ভয় না পায় যে ভোট কেন্দ্রে গেলে পরে কোনো ধরনের আশঙ্কা থাকতে পারে, কোনো ভয়ভীতি থাকতে পারে, এগুলো নিরসন করার দায়িত্ব সরকারের। আর নির্বাচনকে অবাধ সুষ্ঠু করা এবং সেই সুষ্ঠু করতে গিয়ে নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা তো সংবিধানের দ্বারা রয়েছেই, তার তো স্বাধীনতা রয়েছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আরও বড় দায়িত্ব পালন করতে হবে তাদেরকে। নির্বাচন কমিশন নিবন্ধিত 50 দলকে আয় ব্যয়ের হিসেব দিতে চিঠি দেয়, তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের চিঠি দেয়নি কমিশন। আরপিও অনুযায়ী পরপর 3 বছর আয় ব্যয়ের হিসেব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান আছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করেনি একনেক সভা। খরচের হিসাব মূল্যায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে, এই তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেছেন প্রকল্প এগিয়ে নেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 8,149 কোটি টাকার 12টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সকালে এনইসি মিলনায়তনে বসে চলতি অর্থ বছরের প্রথম একনেক সভা। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
সরকার জুলাই আন্দোলনে শহীদ পরিবারের স্থায়ী বাসস্থানের লক্ষ্যে ৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণের জন্য প্রকল্প উত্থাপন করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্পটিকে সাধুবাদ জানালেও অনুমোদন দেয়নি একনেক সভা। প্রশ্ন ওঠে, শুধু ঢাকাতে কেন আবাসন প্রকল্প হবে? দেশ জুড়ে জুলাই যোদ্ধারা ছিলেন, অনেক পরিবার ঢাকায় থাকতেও চান না। পরিকল্পনা উপদেষ্টা জানান, ব্যয়ের প্রাক্কলন আরও যথাযথ হওয়া উচিত। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রকল্পটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে। আবাসিক এই সুবিধাটা দিতে গেলে এখানে উত্তরাধিকারের প্রশ্ন উঠবে। শুধু ঢাকাতেই, মিরপুরে কেন? অনেকে তো গ্রামাঞ্চলে এবং অন্য শহরে থাকে। কাজেই এটার ভালো উদ্যোগ ছিল, কিন্তু এটাকে আরও পরিকল্পনা করতে হবে এবং এটা ব্যয়ের প্রাক্কলন ঠিকমতো হয়েছে কিনা এই জন্য এই একাধিক মন্ত্রণালয়কে এটাকে সমন্বয় করতে বলা হয়েছে। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত র্যাপিড বাস ট্রানজিট কার্যক্রমকে বড় ধরনের অপরিকল্পিত প্রকল্প হিসেবে অভিহিত করা হয় একনেক সভায়। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিপুল ব্যয়ের এই অহেতুক প্রকল্পের নকশা ও পরিকল্পনার সাথে কারা জড়িত ছিলেন তা অনুসন্ধান করা হবে। র্যাপিড বাস ট্রানজিটের চাহিদা কী হবে আমরা এখনও দেখিনি। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এগুলো সব আসলে মূল নকশা কারা করেছে এবং এর সম্ভাব্যতা যাচাই কিভাবে হয়েছে। কারণ এত অদ্ভুত একটা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে গেলে এটার যে চাহিদা হবে কিনা। সভায় ২,৮৪০ কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বহুতল হল ও আবাসন ভবনের পাশাপাশি একাডেমিক ভবন নির্মাণ করা হবে। একটু দেখে নেব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত কী এবং আনুপাতিকভাবেরও বেশি আমরা চাই যে মেয়েদের ছাত্রীদের যেন আবাসিক সুবিধা বেশি হয়। সরকার পরিবর্তনের পর বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের ঠিকাদারদের পালিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে একনেক। এসব প্রকল্পের সাথে জড়িত প্রকল্প পরিচালক এবং সরকারি কর্মকর্তাদের বিষয়েও তদন্ত করা হবে। কেন অসংখ্য ঠিকাদার পালিয়ে গেল, কোথায় কোথায় সেখানে আসলে তদন্ত অনুসন্ধান করা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পাল্টা শুল্ক আরোপকে কেন্দ্র করে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত জানিয়েছেন বাণিজ্য সচিব। বলেছেন, দেশটি থেকে বেসরকারি খাতে সয়াবিনও আমদানি করা হবে, আর এতে চীন কিংবা রাশিয়ার সাথে সম্পর্কের অবনতি হবে না। এ সময় তিনি জানান, বাড়তি শুল্ক নিয়ে আলোচনায় আগামী 29 ও 30 জুলাই তৃতীয় দফা বৈঠকে রাজি হয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর। বাংলাদেশি রপ্তানি পণ্যে বাড়তি 35% মার্কিন পাল্টা শুল্ক কার্যকর করার ঘোষণা আছে 1 আগস্ট থেকে। তবে পাল্টা শুল্ক কমাতে চেষ্টা করছে সরকার। এর অংশ হিসেবে আগামী 29 ও 30 জুলাই তৃতীয় দফায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর এর সাথে বসতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে, আমরা তার চেয়ে কম সুবিধা আশা করছি না। মার্কিন শর্ত অনুযায়ী বাণিজ্য ঘাটতি কমাতে আলোচনার পাশাপাশি এরই মধ্যে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং কেনার সিদ্ধান্ত থাকলেও কেনা হচ্ছে 25টি। এরই মধ্যে 7 লাখ টন গম কেনার চুক্তি হয়েছে। আরও সয়াবিন ও তুলা কেনার বিষয়েও আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার। আমাদের ইমিডিয়েট কিছু এয়ারক্রাফট দরকার, আমাদের 2-1 বছরের মধ্যে দরকার। হয়তো আমরা 2-1 বছরের মধ্যে কিছু পাবো এবং সয়াবিন কেনার, তুলা কেনার প্রসঙ্গ আগেই আমরা যোগাযোগ করে প্রায় চূড়ান্ত করেছি। আমরা যে যা কিছুই তাদের কাছ থেকে কিনবো তাই যে বেশি দামের হবে একথা আপনি ধারণা করে নিচ্ছেন কেন? বিমান, গম কিংবা সয়াবিন কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্ব পাওয়ায় আগের রপ্তানিকারকদের সাথে সম্পর্কের অবনতি হবে না বলে দাবি করেছেন বাণিজ্য সচিব। আমরা আরেকটা দেশ থেকে আমাদের সুবিধাজনক পণ্য আমদানি করলে সেটা চায়নার সাথে বা অন্য কোনো দেশের সাথে টানাপোড়েন তৈরি করবে এরকম কোনো সম্ভাবনা নাই। ইউক্রেন থেকে আমরা গম প্রচুর পরিমাণে আনি, রাশিয়া থেকে প্রচুর পরিমাণে আনি, আমাদের বেসরকারি ব্যবসায়ীরা আনেন, কিন্তু সেই গমটা
কিন্তু তারা কিন্তু কিছু নেয় না আমাদের এখান থেকে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে চাপে আছে চীন, সেখান থেকে উৎপাদন স্থানান্তর হতে পারে, এর সুবিধা নিতে পারে বাংলাদেশ। আমাদের এখানে তো নতুন নতুন ফ্যাক্টরি হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ইসলাম অবমাননার অভিযোগ তুলে রংপুরে গ্রেফতার এক আসামির স্বজনদের বাড়িতে একদল লোক হামলা চালিয়েছে। বিকেলে গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ির খালজাতপুর এলাকায় এই হামলা হয়। পুলিশ জানায়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম সম্পর্কে ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছিলেন রঞ্জন চন্দ্র রায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শনিবার রাতে ধর্ম অবমাননার মামলায় তাকে গ্রেফতার করা হয়। রোববার রঞ্জনের কাকার বাড়িতে ভাঙচুর করে বহিরাগত একদল লোক এবং বাড়িঘরে হামলার পর এখনো লিখিত কোনো অভিযোগ পায়নি পুলিশ। এদিকে আদালতের মাধ্যমে রঞ্জন রায়কে কারাগারে পাঠানো হয়েছে। টানা বর্ষণ আর জোয়ারের পানিতে আজও ডুবেছে চট্টগ্রাম কক্সবাজারের নিম্নাঞ্চল। কক্সবাজারের কুতুবদিয়া বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি লোকালয়ে ঢুকছে এবং তলিয়ে যাওয়ার মুখে রয়েছে বসতভিটা, মসজিদ, স্কুল, হাটবাজার সহ বিভিন্ন স্থাপনা। নির্ঘুম রাত কাটছে সাগর পাড়ের মানুষের। অন্যদিকে আগের দিনের মতো চট্টগ্রামে আজও জলাবদ্ধতা সৃষ্টি হয়। কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের ৬০ পাড়ায় বেড়িবাঁধ ভেঙে বিলীন হচ্ছে ঘরবাড়ি। ২ কন্যা ও ১ ছেলেকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন এই নারী। তার মতোই হারানোর ভয় আর নির্ঘুম রাত কাটছে এলাকার সবার। জোয়ারের পানি বাড়লেই তলিয়ে যায় ঘরবাড়ি। জোয়ার আইলে আর তুন হন্নান দিকে আসি তিয়া পরে বাড় হইলে তো আর গদুয়ার কোসাইয়ের আবার থাকি ডরত আছি মানে আর বই থাকি লাতি হইলে বাই যাই বলি আর ঘর ভাঙি এর বেঠে গুন্দিল যায় বছর মনত যাই এর বাই যাবে। গত ২-৩ দিন ধরে প্লাবিত কক্সবাজারের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। জোয়ারের পানি স্রোতে ভেসে গেছে গাছপালা, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। টেকসই বেড়িবাঁধের দাবি ভুক্তভোগীদের। এর সামনে ছিল যে চা বাগান, এবার ছিল সমুদ্র, সব ব্যাংক এখানে চলে আসছে। এখানে আমাদের বাড়ি শেষ, এটা পুরো আমাদের বাড়ি, এটা চলে গেছে। জিও ব্যাগে যদি হয়তো এইবারে ভাঙতো না, হয়তো জিও ব্যাগ না দেওয়ার কারণে এটা ভেঙে গেছে। টেকসই বেড়িবাঁধের আবেদন জানাচ্ছি সরকারের কাছে। চট্টগ্রামেও দিনভর বৃষ্টির সাথে সাগরের জোয়ারের পানি যুক্ত হওয়ায় নগরীর কাতালগঞ্জ, ওয়াসা, মোহরা, জিইসি মোড়, আগ্রাবাদ সহ নিচু এলাকায় তৈরি হয় কয়েক ঘন্টার জলাবদ্ধতা। অনেক বাসাবাড়ি ও দোকানপাটেও পানি ঢুকে পড়ে। পানি উঠতেছে, আমাদের তো কষ্ট হবে। আমাদের কষ্ট আজকে দীর্ঘ 18-19 বছর ধরে হইতেছে। প্রতিদিন এবার পানি ভেঙে যাইতে হয়, না হলে রিক্সা ভাড়া 10 টাকার ভাড়া 20 টাকা। পানিগুলো যে নামবে ওই ড্রেনেজ ব্যবস্থা তো এখানে নাই, তাহলে তো পানি রাস্তা থাকার কারণ কি? পানি তো রাস্তা থাকার কথা না। এতক্ষণ তাহলে আমার গাড়ি ঠিক ছিল আর কি, এখন ওই পানির কারণে বদলে গেছে। কারণটা তো আমি বের করতে পারবো না, আমরা পারবো না। যারা এটা নিয়ে কাজ করে তারা বুঝতে পারবে যে কেন পানিটা উঠতেছে এবং তারা এটা ইমপ্রুভ করতে পারতেছে না কেন। তো সিটি কর্পোরেশন দেখা উচিত যে আসলে অল্প কারণে হয়তো মানুষ এতগুলো দুর্ভোগ পাচ্ছে, সেটার কারণ খুঁজে বের করা উচিত সিটি কর্পোরেশনকে। শহীদুল সুমন, যমুনা নিউজ। আবারও গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ জব্দ করেছে ইসরায়েল। আটক করেছে আল জাজিরার 2 সাংবাদিক সহ জাহাজে থাকা 21 মানবাধিকার কর্মীকে। ফ্রিডম ফ্লোটিলার এক বিবৃতিতে বলা হয়, শনিবার গাজা থেকে 40 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় ছিল তাদের জাহাজ হান্ডালা। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে অবস্থান জানাচ্ছিলেন মানবাধিকার কর্মীরা। রাত 11:15টার দিকে নৌযানটি জব্দ করে ইসরায়েলি সেনারা, যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং জাহাজ আটকের কথা স্বীকার করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্স বার্তায় জানায়, গাজার সমুদ্র সীমায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় ওই নৌযানটি আটক করা হয়েছে। তাদের দাবি, যাত্রীরা সবাই নিরাপদে আছেন। 12 জুন গাজার পথে থাকা ফ্রিডম ফ্লোটিলার আরেকটি জাহাজ জব্দ করেছিল ইসরায়েল। আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ওই মিশনে ছিলেন। আন্তর্জাতিক চাপে বাধ্য হয়ে গাজায় ত্রাণ প্রবেশের জন্য ঘনবসতিপূর্ণ কয়েকটি এলাকায় প্রতিদিন 10 ঘন্টা হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। রোববার সামাজিক মাধ্যম এক্সের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আইডিএফ। জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আল মাওয়াসি, দেইর আল বালা, গাজা সিটিতে হামলা বন্ধ রাখা হবে। পাশাপাশি বিভিন্ন সংস্থার ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে 5 ঘন্টার জন্য নিরাপদ রুট নিশ্চিত করা হবে। আর জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এদিকে কয়েক মাস বন্ধ থাকার পর আবারও গাজার মিশর সীমান্ত দিয়ে
ত্রাণ প্রবেশ করতে শুরু করেছে। এরই মধ্যে উপত্যকায় ঢুকতে শুরু করেছে সীমান্তে আটকে থাকা ত্রাণবাহী ট্রাক। বিমান থেকেও গাজায় ত্রাণ ফেলছে ইসরায়েল। ভারতের একটি মন্দির প্রাঙ্গণে ভিড়ে পদদলিত হয়ে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে। রোববার উত্তরাখণ্ডের হরিদ্বারে মানসা দেবী মন্দিরে এই ঘটনা ঘটে। দর্শনার্থীদের প্রচুর ভিড় ছিল সেখানে। স্থানীয় পুলিশ জানায় হঠাৎ করে বৈদ্যুতিক শকের আতঙ্ক ছড়ায় দর্শনার্থীদের মাঝে। এরপরে হুড়োহুড়ি শুরু হয়। মন্দিরের সিঁড়ি দিয়ে দ্রুত অবতরণের সময় অনেকে পড়ে যায়। সময় পায়ের চাপা পড়ে ঘটনাস্থলেই 7 জন মারা যান। আরও কমপক্ষে 55 জন আহত হচ্ছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হাসপাতালে নেওয়া হয় আহতদের। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।